এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। শুরুতেই দেখে নেব আজকের এই মুহূর্তের বিশেষ সংবাদের শিরোনামগুলি এক নজরে। তারপরে থাকছে বিস্তারিত সংবাদ। ধ্বংস ভারতের তৈরি যুদ্ধবিমান তেজাস, মৃত পাইলট, প্রতিবাদে বিবৃতি দিয়ে অনুষ্ঠান বয়কট আমেরিকার। ভারতের তেজস যুদ্ধবিমান ধ্বংস, শেয়ার বাজারে বড় পতন, ব্যবসায় বিরাট বড় প্রভাব। বিবৃতি জারি হেলের তরফ থেকে। পাকিস্তান বাংলাদেশের মধ্যে বাড়ছে পীড়িত, বাড়ছে ঘনিষ্ঠতা। এবার বাংলাদেশের রপ্তানির জন্য অভ্যন্তরীণ বাজার থেকে 1 লাখ টন চাল কিনছে পাকিস্তান। এবার আধা সেনা ঘাঁটিতে ভয়াবহ জঙ্গি হামলা, ইতিমধ্যে মৃত 6। শত্রু বাড়ছে ভারতের, আগে ছিল পাকিস্তান, চীন, তার সাথে যুক্ত হয়েছে এবার নতুন করে বাংলাদেশ। হুমকি দিচ্ছে বারংবার ভারতের চিকেন নেক এবং 7 সিস্টার দখলের। তার মাঝে এবার বিরাট বড় সিদ্ধান্ত ভারত সরকারের। ইতিমধ্যে বাংলাদেশ ঘেঁষা হাসিমারা বিমান ঘাঁটিতে মোতায়েন করা হলো একাধিক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, ব্রহ্মাস্ত্র এবং আধুনিক যুদ্ধবিমান রাফাল। এছাড়াও বাংলাদেশের সীমান্ত ঘেঁষা পশ্চিমবাংলার কোচবিহার জেলার একটি বিমান ঘাঁটি এবার দখলে নিল ভারতের বায়ুসেনা। আপৎকালীন যুদ্ধ পরিস্থিতিতে যুদ্ধবিমান যুদ্ধাস্ত্র কিভাবে নামবে দেখা হচ্ছে খতিয়ে। তার মাঝেই ভারতের নৌসেনায় অন্তর্ভুক্ত হলো INS মাহে যুদ্ধ জাহাজ। বাংলাদেশের ইউনূস সরকারকে সবক শেখাতে একাধিক পদক্ষেপ ভারতের। শিলিগুড়িতে ইতিমধ্যে গোপন বৈঠক। পাকিস্তানের সিন্ধু প্রদেশ দখলে আসবে ভারতের, হুঙ্কার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। পাল্টা এবার বিবৃতি জারি পাকিস্তানের তরফ থেকে। জানানো হলো ভারতের অভ্যন্তরীণ সমস্যা মেটাক আগে ভারত। আফগানিস্তানের বিনিয়োগে বিরাট বড় সুযোগ ভারতীয় সংস্থাগুলির হাতে। আফগানিস্তানের স্বর্ণ খনিগুলিতে বিরাট বড় কর ছাড় ভারতকে দিল তালিবান বাণিজ্যমন্ত্রী। হাসপাতালে ভর্তি বিএনপি সভানেত্রী খালেদা জিয়া। ধরা পড়ল হৃদযন্ত্রে সংক্রমণ। ভারতীয় সিনেমার যুগের অবসান, মৃত্যু বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর। প্রয়াণে শোক প্রকাশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ অযোধ্যায় রাম মন্দিরে গেরুয়া ধ্বজা উত্তোলন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। SIR পশ্চিমবাংলা সহ গোটা ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে SIR। ইতিমধ্যে পশ্চিমবাংলায় নাম বাদ গেল ভোটার লিস্ট থেকে 10 লক্ষ ভোটারের। জুড়ে থাকুন শেষ পর্যন্ত। নতুন যারা এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এবং কোন এলাকা থেকে সংবাদ দেখছেন আপনি, আপনার যে কোনো ধরনের মতামত লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ধ্বংস ভারতের যুদ্ধবিমান তেজাস, প্রতিবাদে বিবৃতি দিয়ে অনুষ্ঠান বয়কট আমেরিকার। দুবাইয়ের আকাশে প্রদর্শনী চলাকালীন ভেঙে পড়ে ভারতীয় যুদ্ধবিমান তেজাস, প্রাণ হারান ভারতের উইং কমান্ডার নমং শেলে। কিন্তু এমন মর্মান্তিক ঘটনার পরও আয়োজকরা সেদিনের অনুষ্ঠান বাতিল করেনি। নিয়ম মতোই চলেছে প্রদর্শনী। এই বিষয়টি ক্ষোভের কারণ হয়ে উঠেছে মার্কিন বায়ুসেনার কাছে। মৃত পাইলটের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান বয়কট করে আমেরিকা। গত শুক্রবার ছিল এয়ার শোয়ের শেষ দিন। ভারতের প্রদর্শনীর পরই মঞ্চে ওঠার কথা ছিল মার্কিন বায়ুসেনার দলের, কিন্তু ভারতের যুদ্ধবিমান তেজসের দুর্ঘটনা সব কিছু বদলে দেয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আকাশে মনকাড়া কসরত দেখাতে গিয়ে বিমানটি প্রথমে হঠাৎ কাত হয়ে যায়। পাইলট একবার চেষ্টা করে বিমানের ভারসাম্য ফেরাতে পারেনি। দ্বিতীয়বারে বিমানটি পুরোপুরি নিয়ন্ত্রণ হারায় এবং নিচের দিকে নামতে থাকে। কয়েক মুহূর্তের মধ্যেই মাটিতে আছড়ে পড়ে তেজস এবং বিস্ফোরণে ভস্মীভূত হয়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনার পর মার্কিন বায়ুসেনার পাইলট মেজর টেলর হিয়েস্টার সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে জানান তিনি আয়োজকদের সিদ্ধান্তে একেবারে বিস্মিত। তার কথায়, ঘটনার 1-1.5 ঘন্টা পরে আমি প্রদর্শনী স্থলে গিয়েছিলাম। ভেবেছিলাম জায়গাটা নিশ্চয়ই ফাঁকা থাকবে, মানুষ অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যাবে, কিন্তু দেখলাম সব কিছু স্বাভাবিকভাবেই চলছে। তিনি আরও জানান ভারতীয় পাইলটের মৃত্যু হওয়ার পরও আয়োজকরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠান চালাতে চেয়েছিলেন। আমরা তা মেনে নিতে পারিনি। পাইলট এবং তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা নিজের পারফরম্যান্স বাতিল করে দিই। আমেরিকার মেজর হিয়েস্টারের দাবি, সঞ্চালক এবং দর্শকদের আচরণে দুর্ঘটনার শোকের কোনো ছাপ ছিল না, বরং অনুষ্ঠানটি প্রায় উৎসবের মতোই শেষ হয়। তার মন্তব্য, সবাই বলে শো মাস্ট গো অন, কিন্তু মনে রাখা উচিত জীবনের মূল্য অনেক বেশি। দুবাইয়ের প্রদর্শনীতে ভারতের যুদ্ধবিমান তেজস হয়েছে ধ্বংস। তারপরেই শেয়ার বাজারে নেমেছে বিরাট বড় বিপর্যয়। ব্যবসায় কোনো প্রভাব পড়বে না জানাচ্ছে হেল। ব্যতিক্রমী ঘটনা, দাবি হেলের। তেজস বিপর্যয়ের পরে প্রথম
প্রতিক্রিয়াতে ভারতীয় বায়ুসেনা জানিয়েছিল এই দুর্ঘটনার তদন্ত করা হবে। এই অবস্থায় হ্যাল বিবৃতিতে জানালো সংশ্লিষ্ট সব সংস্থাকে তদন্তে পূর্ণ সহযোগিতা করবে তারা। গত শুক্রবার দুবাইয়ে এয়ার শো চলাকালীন ভেঙে পড়ে ভারতের তৈরি যুদ্ধ বিমান তেজস বিপর্যয়ের ঘটনার পর এবার বিবৃতি দিল নির্মাণকারী সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যাল। তাদের দাবি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তারা জানিয়েছে দুর্ঘটনাটি ব্যতিক্রমী পরিস্থিতির কারণে ঘটা একটি বিচ্ছিন্ন ঘটনা। হ্যাল আরও জানিয়েছে সংস্থার ব্যবসায়িক কাজকর্ম আর্থিক ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না। আগামী দিনে হ্যালের তরফে সরঞ্জাম সরবরাহে কোনো প্রভাব পড়বে না বলে দাবি সংস্থার। তবে শুক্রবারের তেজস বিপর্যয়ের পরে সোমবার শেয়ার বাজারে তার কিছুটা প্রভাব কিন্তু দেখা গিয়েছে। বোম্বে স্টক এক্সচেঞ্জে হ্যালের শেয়ার 8% বেশি কমে যায়। এই অবস্থায় সোমবার হ্যালের তরফে বিবৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে দুই উড়ান সংস্থা এমিরেটস এবং ফ্লাই দুবাই কোটি কোটি ডলারের চুক্তি সেরেছে ওই দুবাইয়ের এয়ার শো থেকে। ভারতীয় সংস্থা হ্যালের তৈরি যুদ্ধবিমান তেজসও অংশ নিয়েছিল ওই এয়ার শোতে। ভারতের লক্ষ্য ছিল ওই যুদ্ধবিমানকে, ভারতে তৈরি যুদ্ধবিমান তেজসকে আন্তর্জাতিক বাজারের নজরে আনা। কিন্তু এয়ার শোয়ে তেজস ভেঙে পড়ায় তা কিছুটা ধাক্কা খেলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখলের পর থেকেই বাংলাদেশ জুড়ে বেড়েছে ভারত বিরোধিতা, আর ততই বেড়েছে পাকিস্তানের সাথে পীড়িত, বেড়েছে ঘনিষ্ঠতা। এবার বাংলাদেশের রপ্তানির জন্য অভ্যন্তরীণ বাজার থেকে 1 লক্ষ টন চাল কিনছে পাকিস্তান। বাংলাদেশে সরবরাহের জন্য 1 লাখ টন চাল কেনার উদ্দেশ্যে একটি দরপত্র আহ্বান করল পাকিস্তান ট্রেডিং কর্পোরেশন। গত বৃহস্পতিবার জারি করা এ দরপত্রের খবর সোমবার প্রকাশ্যে এসেছে। বেশ কয়েক বছরের উত্তেজনাপূর্ণ সম্পর্কের পর 2024 সালের অগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে চলতি বছর দ্বিতীয় ধাপে 1 লাখ টন চাল রপ্তানি করতে যাচ্ছে এবার পাকিস্তান। টিসিপির দরপত্র অনুযায়ী 1 লাখ টন লম্বা দানার সাদা চাল কেনার জন্য কোম্পানি, পার্টনারশিপ এবং একক মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছ থেকে আলাদা সিল করা দরপত্র আহ্বান করা হয়েছে। এই চাল করাচি বন্দর দিয়ে প্যাকেটজাত হয়ে মালবাহী জাহাজে বাংলাদেশে পৌঁছবে বলে জানা যাচ্ছে। দরপত্রে বলা হয়েছে যে চাল বাংলাদেশে রপ্তানি করা হবে তা অবশ্যই যেন পাকিস্তানে উৎপাদন করা হয় এবং সর্বশেষ মৌসুমের হতে হবে। এতে কোনো অস্বাভাবিক গন্ধ, ছত্রাকের অস্তিত্ব, ক্ষতিকর অগাছার বীজ, পোকা সংক্রমণের চিহ্ন থাকা চলবে না কোনোভাবেই। চালের মান এমন হতে হবে যাতে তা মানুষের খাওয়ার উপযোগী থাকে। পাকিস্তানের পেশোয়ারে আধা সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা, মৃত 6। আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে এবার জঙ্গি হামলা। ঘটনা ঘটল পাকিস্তানের পেশোয়ারে। প্রাথমিকভাবে জানা গিয়েছে দপ্তরের ভেতরে গুলি চলেছে, বিস্ফোরণের আওয়াজ মিলেছে। কারা কোন উদ্দেশ্যে হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে সূত্র মারফত জানা গিয়েছে অন্তত 2 জন ফিদায়ে জঙ্গি হামলা চালিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত 3 সেনা জওয়ানের মৃত্যু হয়েছে এবং মোট 6 জনের মৃত্যু হয়েছে এই জঙ্গি হামলায়। সোমবার সকালে পেশোয়ারের আধা সেনা সদর দপ্তরে ঢুকে পড়ে 2 আত্মঘাতী জঙ্গি। মূল ফটকের সামনে বিস্ফোরণ ঘটায় প্রথম ফিদায়ে জঙ্গি। সম্ভবত 2টি বিস্ফোরণ ঘটিয়েছে সে। দ্বিতীয় জন ঢুকে ঘাঁটির ভেতরে, সেখানে গুলি চালানোর পরে বিস্ফোরণ ঘটিয়েছে আত্মঘাতী ওই জঙ্গি, এমনটাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আপাতত গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে, চলছে তল্লাশি। শত্রু বাড়ছে ভারতের। পাকিস্তান এবং চীন তো ছিলই, তার সাথে যুক্ত হয়েছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। ইতিমধ্যে বাংলাদেশ থেকে একাধিকবার শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এবং ভারতের উত্তর পূর্বে 7টি রাজ্য 7 সিস্টার্স দখলের হুঁশিয়ারি এসেছে বাংলাদেশ থেকে। তারপরে নড়ে চড়ে বসেছে ভারত সরকার। ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তবর্তী হাসিমারা বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক একাধিক ক্ষেপণাস্ত্র, মোতায়েন করা হয়েছে রাফাল যুদ্ধ বিমান। এছাড়াও পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বাংলাদেশ সীমান্তবর্তী কোচবিহার বিমান ঘাঁটি এবার দখলে নিচ্ছে ভারতের সেনা। আপৎকালীন পরিস্থিতিতে কিভাবে যুদ্ধ জাহাজ নামানো হবে সেটাই তারা খতিয়ে দেখছে। তার মাঝেই এবার ভারতের নৌসেনার শক্তি বাড়ল। নৌসেনায় অন্তর্ভুক্ত হলো এবার INS মাহে। আরও শক্তি বাড়ল ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার। সোমবার নৌসেনায় অন্তর্ভুক্ত হলো INS মাহে যুদ্ধ জাহাজ। তা আদতে মাহে শ্রেণীর প্রথম সাবমেরিন বিধ্বংসী যুদ্ধ জাহাজ। এর সাহায্যে সমুদ্রের স্বল্প গভীরতায় দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে ভারতের নৌবাহিনী। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এর সাহায্যে সমুদ্র এলাকায় নৌসেনা আরও দক্ষভাবে
নিখুঁতভাবে পাহারা চালাতে পারবে। এই যুদ্ধ জাহাজের মাধ্যমে নিজেদের নির্মাতা হিসেবে পরিণত করেছে ভারতের নৌসেনা। এখন তারাই যুদ্ধের বাহন তৈরি করছে। 3 বাহিনীর সমন্বয়ের কথা স্মরণ করিয়ে দিয়েছেন এদিন সেনাপ্রধান। তার বার্তা, সশস্ত্র বাহিনীর অন্যতম শক্তি হলো সমন্বয়। অপারেশন সিন্দুর ওই বক্তব্যের সঠিক উদাহরণ। লাদাখ থেকে ভারত মহাসাগর প্রত্যেক অঞ্চলে 3 বাহিনী যৌথভাবে কাজ করবে। প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পরেই পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে উড়িয়ে দিয়েছে ভারতের সামরিক বাহিনী। আত্মনির্ভর ভারতের অন্যতম নিদর্শন INS মাহে। নৌসেনা সূত্রে খবর, এই যুদ্ধ জাহাজের 80% যন্ত্রাংশ ভারতের দেশীয় পদ্ধতিতে নির্মিত। যুদ্ধ জাহাজটি তৈরি করেছে কোচি শিপইয়ার্ড লিমিটেড। বিধ্বংসী টর্পিডো এবং ডুবোজাহাজ ধ্বংসকারী রকেটের সাহায্যে প্রতিপক্ষকে পরাস্ত করতে পারবে ভারতের এই নতুন রণতরী। যুদ্ধজাহাজের ভেতরে রয়েছে অত্যাধুনিক সেন্সর, যোগাযোগ ব্যবস্থা। সব মিলিয়ে আগামী দিনে ভারতের নৌসেনার ব্রহ্মাস্ত্র হয়ে উঠতে পারে এই সাইলেন্ট হান্টার। বর্তমানে পাকিস্তানের হাতে থাকা সিন্ধু প্রদেশ ভবিষ্যতে আসবে ভারতের দখলে, এমনটাই হুমকি দিয়ে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার এবার পাল্টা বিবৃতি পাকিস্তানের। ভারতের 2 অভ্যন্তরীণ সমস্যা নিয়ে পাল্টা পরামর্শ ভারতকে দিল পাকিস্তান। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্যের নিন্দা করে বিবৃতি জারি করল পাকিস্তান। রবিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে গিয়ে পাকিস্তানের সিন্ধু প্রদেশ নিয়ে মন্তব্য করেছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জানিয়েছিলেন, সিন্ধু প্রদেশ আবারও ফেরত চলে আসবে ভারতের হাতে। তার এই মন্তব্য নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। তার মাঝে ভারতকে পাল্টা পরামর্শ দিল পাকিস্তান। ভারতের 2টি অভ্যন্তরীণ সমস্যা উল্লেখ করে বিবৃতিতে ইসলামাবাদের দাবি, ওই সমস্যাগুলির সমাধানে মনোনিবেশ করুক আগে নয়াদিল্লি। পাকিস্তানের বিদেশ মন্ত্রক রবিবার রাতে বিবৃতি জারি করেছে। রাজনাথের মন্তব্যের নিন্দা করে সেখানে বলা হয়েছে, এই ধরনের মন্তব্য হিন্দুত্ববাদী মানসিকতার প্রকাশ, তা প্রতিষ্ঠিত বাস্তবকে চ্যালেঞ্জ করে। এই মন্তব্য আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরোধী। রাজনাথ সিং এবং অন্য ভারতীয় নেতাদের কাছে আমাদের অনুরোধ, এই উস্কানিমূলক আঞ্চলিক শান্তির পরিপন্থী মন্তব্য থেকে বিরত থাকুন। এরপরে বিবৃতিতে বলা হয়েছে, ভারত সরকার যদি নিজের দেশের নাগরিকদের সুরক্ষা, বিশেষ করে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার দিকে মনোনিবেশ করে, তাহলে তা অনেক বেশি গঠনমূলক হবে। এছাড়াও পাকিস্তান জানাচ্ছে, ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকেরা নাকি ভারতে নিপীড়িত। বলা হয়েছে, যারা হিংসাকে উস্কে দেয় তাদের জবাবদিহি করতেই হবে। আগে উত্তর পূর্বাঞ্চলের জনগণের অভিযোগগুলির সমাধান করুক ভারত সরকার। এছাড়া জম্মু কাশ্মীরের প্রসঙ্গ করেছে পাকিস্তান। বলা হয়েছে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাব, কাশ্মীরের মানুষের আকাঙ্ক্ষা অনুসারে আমরা ভারত সরকারকে জম্মু কাশ্মীর সমস্যার সমাধানে উপযুক্ত পদক্ষেপের আহ্বান জানাচ্ছি। ভারতীয় সংস্থাগুলির জন্য বিরাট বড় সুখবর। আফগানিস্তানে বিনিয়োগে ভারতীয় সংস্থাগুলিকে আহ্বান। স্বর্ণখনিতে, আফগানিস্তানের স্বর্ণখনিগুলিতে বিরাট বড় কর ছাড় তালিবান সরকারের ভারতের সংস্থাগুলির জন্যে। আফগানিস্তানে প্রচুর স্বর্ণখনি রয়েছে। ভারতীয় সংস্থাগুলি সেখানে বিনিয়োগ করলেই 5 বছরের জন্য কর ছাড় দেবে আফগানিস্তান তালেবান সরকার। এমনকি ওই বিনিয়োগের প্রয়োজনে সরঞ্জাম আমদানির ক্ষেত্রে মাত্র 1% শুল্ক ধার্য করা হবে বলে জানালেন তালেবান সরকারের শিল্প এবং বাণিজ্য মন্ত্রী আলহাজ নুরুদ্দিন আজিজি। বর্তমানে 6 দিনের ভারত সফরে রয়েছেন তালিবান সরকারের ওই শিল্প এবং বাণিজ্য মন্ত্রী। ইতিমধ্যে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক কার্গো বিমান চলাচল শুরু হবে বলে জানানো হয়েছে দিল্লির তরফে। খুব তাড়াতাড়ি ভারত এবং আফগানিস্তানের মধ্যে কার্গো উড়ান চলাচল শুরু করবে। সোমবার দিল্লিতে বণিক সভার সঙ্গে আলোচনায় ভারতীয় সংস্থাগুলিকে আফগানিস্তানে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, আফগানিস্তানে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে। এখানে আপনারা খুব বেশি প্রতিযোগীও পাবেন না, আপনারা শুল্কে সাহায্য পাবেন। নতুন কোনো ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী সংস্থাগুলিকে 5 বছরের জন্য পুরোপুরি কর ছাড় দেবে আফগানিস্তান। এছাড়াও আফগানিস্তানের তরফ থেকে কিন্তু বিরাট বড় এক বার্তা দেওয়া হয়েছে। আফগানিস্তান থেকে যে হিন্দু শিখ ধর্মাবলম্বীরা বিগত কয়েক দশকে ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন, তারা আফগানিস্তানে ফিরে আসুন, আহ্বান আফগানিস্তানের। তিনি জানিয়েছেন, ওই হিন্দু এবং শিখরা আফগানিস্তানে ফিরলে তাদের পুরনো সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে। পুরনো ব্যবসা পেশা ফিরে পেতে সাহায্য করবে তালেবান সরকার। হাসপাতালে ভর্তি হলেন বাংলাদেশের বিএনপি সভানেত্রী খালেদা জিয়া। ধরা পড়েছে হৃদরোগের ভয়ানক সংক্রমণ। সমস্যা দেখা দিয়েছে ফুসফুসে। 80 বছর বয়সী বিএনপি নেত্রী খালেদা দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। লিভার সিরোসিস, কিডনি সংক্রান্ত সমস্যা, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস সহ বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে তার।
ফের অসুস্থ বিএনপি সভানেত্রী খালেদা জিয়া। রবিবার রাতে তাকে ভর্তি করানো হয়েছে ঢাকার একটি হাসপাতালে। ৮০ বছর বয়সী খালেদার ফুসফুস হৃদযন্ত্রের সংক্রমণ ধরা পড়েছে বলে জানা যায়। তার চিকিৎসার জন্য রাতে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ভারতীয় সিনেমার একটি যুগের অবসান, প্রয়াত ধর্মেন্দ্র। প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সোমবার 89 বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতের বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। হিন্দি ছবির হি ম্যানের প্রয়াণে শোকপ্রকাশ নরেন্দ্র মোদীর। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ধর্মেন্দ্রর প্রয়াণে ভারতীয় সিনেমার একটি যুগের অবসান হয়ে গেল। মোদী লিখেছেন, ধর্মেন্দ্রজির প্রয়াণে ভারতীয় সিনেমার একটি যুগের অবসান হলো। তিনি ছিলেন একজন আইকনিক চলচ্চিত্র ব্যক্তিত্ব, একজন অসাধারণ অভিনেতা যিনি তার অভিনীত প্রত্যেকটি চরিত্রে আশ্চর্য আকর্ষণ গভীরতা দেখিয়েছেন। তিনি যে ভঙ্গিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তা অসংখ্য মানুষের মনে দাগ কেটেছিল। ধর্মেন্দ্রজি তার সরলতা, নম্রতা, উষ্ণতার জন্যও সমানভাবে প্রশংসিত ছিলেন। এই দুঃখের মুহূর্তে আমার সমবেদনা রইল তার পরিবার, বন্ধুবান্ধব এবং অসংখ্য ভক্তদের প্রতি। ওম শান্তি। ফুসফুসের সমস্যা নিয়ে ভুগছিলেন বলিউডের অভিনেতা ধর্মেন্দ্র। শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ অযোধ্যায় রাম মন্দিরে গেরুয়া ধ্বজা উত্তোলন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মঙ্গলবার অযোধ্যা রাম মন্দিরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ধ্বজা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 2024 সালের 22 জানুয়ারি মন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু সেই সময় রাম মন্দির তৈরির কাজ সম্পূর্ণ হয়নি। নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর রীতি মেনে মন্দিরের শিখরে গেরুয়া ধ্বজা বা পতাকা বসানো হবে। আজকে মঙ্গলবার সেই ধ্বজা উত্তোলন করবেন নরেন্দ্র মোদী। তার দপ্তর সূত্রে জানা গিয়েছে, ত্রিকোণ পতাকাটির উচ্চতা 10 ফুট, দৈর্ঘ্য 20 ফুট। পতাকার মাঝে আঁকা থাকবে উদিত সূর্য বা ভগবান রামের প্রতীক। এছাড়া পতাকায় ওম এবং কবিদার গাছও স্থান পাচ্ছে। অযোধ্যায় গিয়ে প্রথমে সপ্ত মন্দিরে যাবেন নরেন্দ্র মোদী, এরপর একে একে শেষাবতার মন্দির, অন্নপূর্ণা মন্দিরে যাবেন নরেন্দ্র মোদী আজকে। ওই মন্দিরগুলি দর্শনের পর রাম মন্দিরে এসে রামলালা গৃহ গর্ভে পুজো করবেন প্রধানমন্ত্রী। দুপুর নাগাদ মোদী গেরুয়া ধ্বজা উত্তোলন করবেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানানো হয়েছে। সোমবার ভারতের 53তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্যকান্ত। দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ পদে প্রায় 15 মাস কাজ করবেন তিনি। হিন্দিতে শপথ নিয়েছেন তিনি। রাষ্ট্রপতি ভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যসভার নেতা তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। তাদের সামনে বিচারপতি সূর্যকান্তকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হচ্ছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকা যাচাইকরণ। ইতিমধ্যে বিভিন্ন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দেশে ফিরে যাচ্ছেন। তার মাঝেই এসআইআরে পশ্চিম বাংলায় ইতিমধ্যে বাদ পড়েছে 10 লক্ষ ভোটারের নাম। এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানালো নির্বাচন কমিশন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের পর রাজ্যে এখনও পর্যন্ত বাদ পড়ছে অন্তত 10 লক্ষ ভোটারের নাম। এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবার এমনটাই জানাচ্ছে ভারতের নির্বাচন কমিশন। রাজ্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন আপাতত 10 লক্ষ ভোটারের নাম বাদ পড়ার হিসেব পেল নির্বাচন কমিশন। এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সংখ্যক ভোটারের নাম বাদ যাচ্ছে বলে প্রাথমিক ধারণা। কমিশন সূত্রে খবর, প্রত্যেক দিন তথ্য আসছে। আপাতত বুথ লেভেল অফিসার বা বিএলওদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হিসেব মিলেছে। তারা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করতে গিয়ে তথ্য পেয়েছেন। সব এনুমারেশন ফর্ম জমা হওয়ার পরে চূড়ান্ত হিসেব পাওয়া যাবে। সেক্ষেত্রে বাদ পড়ার সংখ্যাটা যে হবে আরও বেশি তা এক প্রকার নিশ্চিত। কমিশন জানাচ্ছে 24 নভেম্বর বিকেল 5টা পর্যন্ত গোটা রাজ্যে 99.75% অর্থাৎ 7,64,00,000 বেশি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। এখনও পর্যন্ত এসআইআরের যা কাজ হয়েছে তাতে রাজ্যের 5টি জেলা এগিয়ে রয়েছে। পূর্ব বর্ধমানে 66.47%, আলিপুরদুয়ারে 66.41%, উত্তর দিনাজপুরে 65.43%, মালদহে 66.23% এবং পূর্ব মেদিনীপুরে 65.27% কাজ হয়ে গিয়েছে।